শুভ বিকেল সবাইকে। আমাদের আজকের এক্সপেরিমেন্ট 2 সেটা হচ্ছে এই কথা বলো না। স্যার সবাইকে মিউট করেন স্যার, সবাইকে মিউট করেন স্যার। ওকে, আজকে যেটা আমাদের লেকচার সেটা হচ্ছে সিঙ্গেল স্টেজ স্কাউরিং এন্ড ব্লিচিং অফ কটন। তো আমরা শেষ করব ঠিক 6টা বাজে। তো দেখি সিঙ্গেল স্টেজ স্কাউরিং এন্ড ব্লিচিং, আমরা স্কাউরিং ব্লিচিং এ কি পড়েছিলাম? আমাদের স্কাউরিং ব্লিচিং এর উদ্দেশ্য ছিল যে আমাদের যে অপদ্রব্যগুলো রয়েছে যেমন তেল, চর্বি ইত্যাদি সমূহ দূর করা, এবং ব্লিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে কালার রয়েছে, ন্যাচারাল কালার রয়েছে, সেটাকে দূর করা। ওকে, তো এখন তাহলে সেই দুটোর জন্য আমরা কি ইউজ করি? আমরা বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করি। তো সেই অপদ্রব্যগুলো দূর করার জন্যই যে এক্সপেরিমেন্ট, সেটাই আজকে। আমরা জানি যে সেলুলোজের ক্ষেত্রে 94% সেলুলোজ এবং বাকি 6%-এর মতো প্রায় ইম্পিউরিটিস বা অপদ্রব্য। তো এই অপদ্রব্যগুলোকে দূর করতে হবে। সেটাই বলছে যে ন্যাচারাল ফাইবারস কন্টেন অয়েল, ফ্যাটস, ওয়াক্সেস, মিনারেল, ল্যাফি ম্যাটার, মোর্স, ইম্পিউরিটিস এক্সেট্রা। তো এটাকে দূর করার জন্য আমরা কি করছি, যে প্রসেসটা ইনভলভ করছি, সেটা স্কাউরিং ব্লিচিং। তো স্কাউরিং এবং ব্লিচিং দুটো আলাদা প্রসেস, কিন্তু আমরা দুটোকে একসাথে করব। ফ্যাক্টরিতে এখন ম্যাক্সিমামই সব ক্ষেত্রেই স্কাউরিং ব্লিচিং সিঙ্গেল স্টেজে করা হয়, অর্থাৎ একবারে স্কাউরিং ব্লিচিং করা হয়। এরকমটা একবার স্কাউরিং করব একবার ব্লিচিং করব এরকমটা হয় না। উদ্দেশ্য কি আজকের এক্সপেরিমেন্টের? টু রিমুভ অল ন্যাচারাল ইম্পিউরিটিস সাচ অ্যাজ অয়েল, ফ্যাটস এন্ড ওয়াক্সেস ফ্রম দ্য ফেব্রিক সারফেস, to make the fabric more hydrophilic, to increase the absorbency of the fabric, to remove the natural coloring matter from the fabric and induce a basic white effect of the fabric on coloration process. ওকে, উদ্দেশ্য আমরা প্রথমে বুঝলাম, তেল, চর্বি, মোম ইত্যাদি দূর করব। দূর করার কারণে সেটা হাইড্রোফিলিক হবে, অর্থাৎ পানির প্রতি আকর্ষণ হবে, যাতে করে আমাদের ডাইস পার্টিকেল গুলো ভালো করে ধরবে। ওকে, এবং ন্যাচারাল কালারটা থাকলে তো সেটা কালার হবে না, সেজন্য সেটাকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখন তোমরা অনেকেই ফ্যাক্টরি পিপল আছো, তোমরা কি স্কাউরিং ব্লিচিং ছাড়া কোনোদিন ডাইং করেছো? বলো দেখি, তোমাদের এরকম এক্সপেরিমেন্ট আছে কিনা, বা স্কাউরিং ব্লিচিং ছাড়া ডাইং না সম্ভব? স্যার, না স্যার, স্কাউরিং না স্যার, ব্লিচিং ছাড়া করি ডাইং নাই স্যার। সম্ভব কিনা বলো। তোমাদের কি বলে, তোমাদের এক্সপেরিয়েন্স কি বলে যে স্কাউরিং ব্লিচিং যদি আমি না করি সেই ক্ষেত্রে কি কি সম্ভব, কি স্যার কি সমস্যা? সম্ভব না, মেবি সম্ভব না। আচ্ছা, সম্ভব না, সম্ভব অনেকেই বলেছো। দেখো স্যার এটা সম্ভব না স্যার কাপড়ের গায়ে কখনোই। তেল চর্বি থাকলে তো আপনার বলো। তৈলাক্ত ভাব থাকলে তো আপনার কালারটা আপনার বা পানি শোষণ ক্ষমতা হ্যাঁ, থাকবে না। ওকে, দেখো থাকবে না। সাধারণত যখন আমরা স্কাউরিং ব্লিচিং ছাড়া ডাইং করব সেই সময় ডাইংটা হবে, কিন্তু এরকম ইভেন হবে না, বা যেহেতু হট ওয়াটার থাকবে সেই ক্ষেত্রে তেল চর্বি কিছুটা গলে যাবে, তখন কিছুটা ডাই প্রবেশ করবে, কিন্তু সেটা আমাদের ডাইংটা আনইভেন হবে ইত্যাদি। তো বিশেষ করে আমাদের স্কাউরিংটা সব সময়ের ক্ষেত্রে করতে হয়। ব্লিচিংটা সাধারণত আমরা ডার্ক শেডের ক্ষেত্রে করি না, যেমন 3% অর মোর এরকম শেড বা ব্ল্যাকের ক্ষেত্রে সাধারণত ওটা করা হয় না, কারণ বাইরে যে কালারটা আমরা সেটা দিয়েই ঢাকা যাবে। তো ফার্দার মোর গুড কোয়ালিটি ডাইং এর জন্য আমাদের স্কাউরিং ব্লিচিংটা মাস্ট ম্যান্ডেটরি, এবং লাইট শেডের জন্য যেমন 0.5% খুবই লাইট শেডের জন্য আমাদের স্কাউরিং ব্লিচিংটা ম্যান্ডেটরি। ওকে, তো স্কারিং ব্লিচিং করার জন্য আমাদের যে কেমিক্যাল গুলো লাগে সেগুলো হচ্ছে, আমরা যদি দেখি তার আগে আমরা দেখে নিব একটু অ্যাপারেটস। বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স। ট্রাইপড স্ট্যান্ডটা সাধারণত তুমি যদি ম্যানুয়ালি করো বা চুলায় এই ধরনের অ্যাটমসফেরিক প্রসেসে করো, সেই ক্ষেত্রে যেমন যাদের ডাইং মেশিন নাই তারা সাধারণত পাতিলে চুলায় ট্রাইপড মেশিন দিয়ে গ্যাস বার্নারে আগুন ধরিয়ে করতে পারবে, তাদের জন্য থার্মোমিটার লাগবে। আর যদি স্যাম্পল ডাইং মেশিন থাকে তাহলে এই ট্রাইপড স্ট্যান্ড গ্যাস বার্নারের দরকার নাই, পিএইচ থার্মোমিটার এবং পট। তো আমরা যেহেতু টাঙ্গাইলে ছিলাম, এবং টাঙ্গাইলে সাধারণত প্রচুর পরিমাণে তাঁত হতো, এবং সেইখানে তাঁতের গামছা, শাড়ি, লুঙ্গির জন্য রং করার জন্য কেমিক্যাল পাওয়া যেত, টাঙ্গাইল বাজারে পাওয়া যায়। তো আমরা যখন ছিলাম বস্ত্র প্রকৌশলী হিসেবে নিজেদেরকে পরিচয় করার দেওয়ার জন্য অন্য ডিপার্টমেন্টে আমরা সাধারণত এই কাজগুলা করতাম। আমাদের যে পুরাতন জিন্স প্যান্ট আছে সেটাকে প্রথমে দিয়ে করতাম, অর্থাৎ কাস্টিক সোডা এগুলো দিয়ে ট্রিট করে সেটাকে পরবর্তীতে আমরা যেমন মনে করো ব্লু কালার থাকলে ব্ল্যাক কালার দিয়ে বয়েল করতাম। তো যার ফলে কি হতো যে ব্লু কালারের জিন্সটা ব্ল্যাক হয়ে যেত। তো যাই হোক, পরবর্তীতে সেটা নতুন শেড, নতুন ডাইং ইত্যাদি জাহির করতাম। তো এই ক্ষেত্রে অ্যাটমসফারিক মেশিন বা অ্যাটমসফারিক আমাদের
স্কাউডিং ব্লিচিং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে টেম্পারেচার। তো এই টেম্পারেচারটা আমরা যে কোনো ভাবে মেনটেন করতে পারি, তবে সেটা যখন আমরা ক্লোজ ভেসেলে করব, অর্থাৎ টেম্পারেচার এবং প্রেসার একই সাথে মেনটেন করা যাবে, তখন সেটা ভালো হবে। সেই জন্য সাধারণত আমরা মেশিনে করে থাকি। তো তুমি যদি চাও তোমার পাতিলে করবা, সেটাও কিন্তু সম্ভব। ওকে, সেসব কথা ছাড়ি, এবার আসি রেসিপিতে। রেসিপিটা কি? কি কি লাগবে আমরা একটু কেমিক্যাল গুলো দেখে নেই। তোমাদের এর আগের ব্যাচে আমি স্কাউডিং কেমিক্যাল গুলোর নাম বলতে বলি, তারা স্কাউডিং কেমিক্যালের নামই ভুলে গেছে। এটা কিন্তু দুঃখজনক যে তোমরা একটা সেমিস্টার কমপ্লিট করে চলে যাচ্ছ, নর্দার্ন ইউনিভার্সিটির অবস্থা যদি এরকম হয় তাহলে তো সেটা ভয়ানক, তাই না? সো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার, এবং সবাই একটু পড়াশোনা করব। সো দেখি আমরা কি কি লাগবে। ডিটারজেন্ট, সিকুইস্টারিং এজেন্ট, হোয়াইটিং এজেন্ট, সাধারণত নরমালি অক্সিলারিজ কেমিক্যাল। আমাদের স্কাউডিং এর জন্য সাধারণত সেটা যেটা লাগে সেটা হচ্ছে 3 গ্রাম পার লিটার, যেটা রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কম বেশি হতে পারে। হাইড্রোজেন পারঅক্সাইড 4 গ্রাম, 4 মিলি বা 4 সিসি গ্রাম পার লিটার, এটাও কম বেশি হতে পারে, তবে মোটামুটি এরকমই ইউজ করে। যারা ফ্যাক্টরিতে আছে তারা আরো ভালো জানো যে এক্স্যাক্টলি তারা কত ইউজ করো। স্টেবিলাইজার রয়েছে 1 সিসি, এইটাকে স্টেবল রাখার জন্য। টেম্পারেচার 90 থেকে 100 ডিগ্রি, পিএইচ 10.5 থেকে 11, টাইম 1 আওয়ার। ওকে, এখন ক্যালকুলেশনে যাব। আমাদের স্যাম্পল ওয়েট ধরে নেব কতটুকু? স্যাম্পল ওয়েট এর আগে 5 গ্রাম ধরে নিলাম। আমার m/l কত? m/l হচ্ছে 1:30। ওকে, তাহলে আমার টোটাল লিকুয়ার কত? টোটাল লিকুয়ার কত? 1:30 হয় তাহলে 5 গ্রামের জন্য 150 মিলি, 30 × 5। আর যদি 20 ধরি তাহলে কত হবে? 100 মিলি, তাই না? ক্লিয়ার? ওকে, এবার আমরা ক্যালকুলেশনে যাব। এখন আমার প্রথমে আসি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে। সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে? 3 গ্রাম পার লিটার। আমার তো 3 গ্রাম পার 1 লিটার নাই পানি, তাহলে আমার পানি কতটুকু? এরকম একটা পট, সেই পটে আমার পানি হচ্ছে 100 মিলি, তাই না? 100 মিলি, এবং এখানে একটা 5 গ্রাম স্যাম্পল আছে। তো এখন আমার তো আর 1 লিটার নিলে হবে না, তাহলে এখানে কতটুকু লাগবে সেটা ক্যালকুলেট করতে হবে। এখানে কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে 1000 গ্রাম মিলিতে আছে 3 গ্রাম, তাই না? অতএব একে কত? 3/1000। অতএব 100তে কত? আমাদের কত মিলি? 100 মিলি, তাই না? তাহলে 3 গুণন 100, আমার 100 মিলি না, পটে 100 মিলি না, তাহলে আমার 100 মিলির হিসাব তো বের করতে হবে। 1000 কেটে দেই 10, তাহলে কত? 0.3 গ্রাম। তাহলে কতটুকু লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড? 0.3 গ্রাম। এটা নিশ্চয়ই 1 গ্রামের থেকে ছোট। তো এটা ডিজিটাল ব্যালেন্সে মাপা যায়, আবার চাইলে আমরা অ্যাকুরেট করার জন্য স্টক সলিউশন করতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? 3.3 গ্রাম। স্যার এর আগেরটা রেশিও বের করলেন, ওইটা বুঝলাম না একটু। এই কি বলো, রেশিও বুঝো নাই? m/l কত তোমার? ধরে নিলাম 1:20। ওকে, জি তোমার জি স্যাম্পল সাইজ ওয়েট কত? স্যাম্পল ওয়েট 5 গ্রাম। 5 গ্রাম না? জি। এটা m মানে হচ্ছে ম্যাটেরিয়াল, l মানে হচ্ছে লিকুইড। লিকুইড। তাহলে স্যাম্পল যদি 5 গ্রাম হয়, এই রেশিও অনুসারে তাহলে লিকুইড কত হবে? তাহলে এটা গুণ হবে 5 × 100। জি। এটা যদি 30 হয়, তাহলে কত হবে? 150 হবে। 150। এটা যদি জি 50 হয় তাহলে 250 হবে। 250 হবে। সিম্পল, ডান। এবার বুঝেছো? জি স্যার। হ্যাঁ, এখন যদি আমি এখানে বলি স্যাম্পল ওয়েট আমার 500 কেজি, তুমি 500 জি কেজি ফেব্রিকের জন্য পানি ক্যালকুলেশন করো, পারবা না? জি স্যার পারবো। ওকে, এটা সহজই তো। এরপর আমরা এখানে গেলাম, তাহলে আমার এটা কতটুকু লাগলো? 0.3 গ্রাম। 0.3 গ্রাম। এটা আমরা মাপতে পারি অথবা স্টক সলিউশন করতে পারি। ওকে, ধরে নিলাম আমরা স্টক সলিউশন করব। তাহলে কি করব? 100 মিলিতে সর্বদা আমরা 3 গ্রাম দেব।
তাহলে প্রতি মিলিতে কত আছে 3/100 0.03 গ্রাম। ক্লিয়ার? কিন্তু আমার লাগবে কতটুকু 3 গ্রাম। তাহলে এখান থেকে কয় মিলি নিলে এই পরিমাণটা আসবে 10 মিলি যদি আমি নেই 10 গুণন 0.03 সমান কত 0.3 হয় না? জি স্যার। তাহলে আমার এটা হলো, তাহলে আমি স্টক সলিউশন করে সেখান থেকে কতটুকু নিলাম 10 মিলি। ডান। কাস্টিক সোডার হিসাব শেষ। বুঝেছো? জি স্যার। ওকে, পারক্সাইড। এবার যাব পারক্সাইডের হিসাবে। একইভাবে সেম হিসাব কি 1000 এ থাকবে কত 4 মিলি বা 4 সিসি যেটাই হোক না কেন। তাহলে একে থাকবে 4/1000। আমার পানি কতটুকু 100। তাহলে 100 তে থাকবে 4 গুণন 100 1000 শূন্য শূন্য কেটে দিলাম 0.4 10 4/10 তাহলে কি 0.4 কতটুকু লাগবে 0.4 হয়েছে এইটুক ক্লিয়ার? জি স্যার। সিসিতে কি বললেন যেন? কোথায় সিসি? স্যার 4 সিসি অবলিক লিটার। 4 সিসি বাই লিটার, অর্থাৎ এটা মানে কি প্রতি লিটারে 4 সিসি বা 4 মিলি পারক্সাইড থাকবে, এটার মানে হচ্ছে সেটা। সেটাই লিখেছি 1000 এ 4 সিসি। ওকে, তাহলে এখন 0.4 সিসি তো আর মাপা যাচ্ছে না, 1 সিসি হলে না হয় মাপা যেত। সেজন্য আমরা কি করব স্টক সলিউশন 100 মিলিতে কি করব 1 মিলি। তাহলে প্রতি মিলিতে কত থাকবে 1/100 সমান কত আসবে 0.01। তাহলে আমার লাগবে কত 0.4, তাই না? তাহলে আমি কত দিয়ে গুণ দিলে আসবে বলো? আমি যদি 10 দিয়ে গুণ দেই তাহলে আমার কি হবে 0.01, একটা শূন্য চলে যাবে 0.1, কিন্তু আমার লাগবে কত 0.4। তাহলে আমি কত দিয়ে গুণ দিব 10 তো হবে না, তাহলে 40 মিলি। 40 গুণন 0.01 তাহলে কত হবে 4.4। ঠিক আছে? অথবা আমরা স্টক সলিউশনটা বাড়িয়ে দিতে পারি। 100 তে যদি 4 গ্রাম গুলাই তাহলে এখানে 4 হবে, তাহলে এখানে 4 হবে, তখন 10 মিলি নিলে হবে। এখানে তখন কি 0.4 চলে আসবে, 10 মিলি নিলেই হবে। ক্লিয়ার এইটুক এভরিওয়ান? সবাই দেবাশিস সবার একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার, মোটামুটি ভালোই। জি স্যার। ডান। এরপরে আমরা যাব ডিটারজেন্ট। কতটুকু আছে 1 সিসি পার লিটার। কিভাবে করব? একইভাবে 1000 এ আছে 1, একে তাহলে 1/1000, 100 তে কত 1000, 0 পয়েন্ট আগের মতোই আসবে, 200 কেটে গেলে 0.1, 0.1 মিলি বা সিসি। এই 0.1 মিলি বা সিসি এটুক ক্লিয়ার? এটুক হয়েছে? তাহলে লাগছে কতটুকু 0.1 মিলি। তাহলে এটা কিভাবে ক্যালকুলেট করব? একইভাবে 100 তে কতটুকু 1, অতএব প্রতি মিলিতে 1/100, তাহলে 0.01। ক্লিয়ার? তাহলে এখন কি এটার সাথে যদি 10 গুণ দেই 10 মিলি নেই এখান থেকে, তাহলে 0.1 আসে, তাই না? তাই কি না? এই কথা জি স্যার। বলো, বাসায় প্রত্যেকেই জি স্যার। জি স্যার। এটা করবা, আমি সামনের ক্লাসে দেখব। গত ক্লাসেরটা জি কই? স্যার। ওটা তো এখনো দেখি নাই। স্যার কোনটা করবেন? ওকে, তাহলে 1 সিসি শেষ, এটারও ক্যালকুলেশন শেষ। এখন একটা 1.5 এর ক্যালকুলেশন করি, সিকোয়েস্টারিং। দেখো তাহলে কি 1000 এ আছে 1.5
5 1.5 একে কত 1.5 বাই 1000 100 কত 1.5 1.5 গুণন 100 বাই 1000 তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে 1.5 বাই 10 কত হবে 0.15 ওকে ওকে তাহলে এবার স্টক সলিউশন করতে হবে স্টক সলিউশন করার সময় অবশ্যই একটা কথা বলেছিলাম এর আগে যে লক্ষ্য রাখবে গুণিতক যেন হয় ওকে গুণিতক যেন হয় তাহলে আমরা কি করব 100 মিলিতে আবার যদি আমরা 1 মিলি চুবাই তাহলে প্রতি মিলিতে হবে কত 1 বাই 100 সমান সমান 0.01 কিন্তু আমার লাগবে কত এটা তাহলে এটা কত গুণ করলে হবে আমি যদি 15 গুণ করি 15 মিলি নিলে কতটুকু হবে হ্যাঁ 0.01 গুণন যদি 15 দাও 15 মিলি নিলে আসবে আসবে জি স্যার 0.15 তো তুমি চাইলে এটাকে 1 নিতে হবে কেন তুমি এটাকে চাইলে 3 নিতে পারো 5 নিতে পারো তুমি এটাকে 3 নিলা 3 গ্রাম মিলি তাহলে এখানে 3 তাহলে এখানেও 3 তখন আমার কি 5 নিলেই হলো তাই না ইম্পসিবল হবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবা যে লিকুইডে প্রথম দিন বলেছিলাম যে মাইনাস হবে 100 মিলিতে যখন তুমি 1 মিলি 100 মিলিতে যখন তুমি 1 মিলি অ্যাসিড নিতে যাবা বা 1 মিলি লিকুইড নিতে যাবা তখন কিন্তু তোমাকে 99 থেকে 99+1 করতে হবে অর্থাৎ এখান থেকে আগে 1 মিলি বের করে নিয়ে এটা করতে হবে তাহলে সেটা কিন্তু তোমার তখন 100 মিলিতে 1 মিলি থাকছে ক্লিয়ার আমার কথা ক্লিয়ার লিকুইডের ক্ষেত্রে কিন্তু যেই পরিমাণ লিকুইড যোগ করব সেটা মাইনাস ক্লিয়ার স্যার ক্লিয়ার জি স্যার ওকে ডান এবার স্যার সবগুলো সলিড দিলেও তো সলিড একটু কম নিলে নেওয়া লাগবে না সলিড নিলে দরকার নাই সলিড তো আর ও, তোমার লিকুইড কম বেশি করছে না ও, আচ্ছা চিনি 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 এক মনে করো যে একগুলো শুকনো চিনি আর একটা চিনি দ্রবণ তোমার হচ্ছে বোতল হলো মনে করো কত লিকুইড বোতল হলো 200 মিলি তো 200 মিলির ভিতরে তোমাকে প্রথমে তুমি কি করছো 200 মিলি পানিতে চিনি দিচ্ছ 200 গ্রাম এটা একটা টেস্ট তোমাকে বলা হলো একই পরিমাণ টেস্ট তোমার বানাইতে হবে একটা সলিউশন আছে সেটা দিয়া তখন কি তুমি ওই 200 মিলিতে আরো বেশি সলিউশন ঢালবা তোমাকে তো 200 মিলির বেশি করা যাবে না কিন্তু টেস্ট কিন্তু আগের মতোই করতে হবে ওটার মতোই তাহলে সেক্ষেত্রে কি তোমাকে পানিটা মাইনাস করে সেই সলিউশন যেটা যোগ করবে সেটা দিতে হবে ওকে এখানে মনে করো 10 মিলি বা এটা 15 মিলি এভাবে সবগুলো আমি যোগ করব কত মিলি হয় মনে করো 55 মিলি বা 60 মিলি হলো ধরে নিলাম তাহলে বাকিটা কি দিব 45 মিলি কি দিব পানি ওয়াটার টোটাল 100 মিলি হয়েছে হয়েছে জি স্যার আমাদের পট রেডি এরপরে আমরা ডাইং এ যাব ওকে এখানে ওয়ার্কিং প্রসিডিউর আছে কনক্লুশন আছে আমি এখানে প্রসিডিউরটা দেখাচ্ছি তোমাদেরকে এটার চার্ট কিন্তু নাই স্ক্রিনশট পরে মেরে রাখলে পাঠাবো ওকে প্রথমেই কোন গ্রাফ ডায়াগ্রাম আঁকার জন্য এরকম করতে হবে এপাশে কি থাকবে টাইম সর্বদা ওকে এপাশে কি থাকবে সর্বদা টেম্পারেচার ডান এটাকে আমরা ভাগ করে নিব এটা 100 যদি হয় তাহলে এটা 50 তাহলে এটা 30 ধরে নেই আমাদের ডাইংটা কততে শুরু হয় মোটামুটি 30 থেকে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার একটু বেশিই থাকে তো ঠিক আছে আমরা এখান থেকে শুরু করি যে এই মোটামুটি সকল কেমিক্যাল এবং কাপড় চোপড় দিয়ে মনে করো 10 মিনিট চালাইলাম 30-এ এবার 30 থেকে আমি টেম্পারেচার রেজ করলাম কততে 60-এ মনে করো একবারে উঠাবো না ধীরে ধীরে উঠাবো তাহলে 30 থেকে 60-এর পার্থক্য কত ডিগ্রি 30 ডিগ্রি আমি উঠাবো কত ডিগ্রি 2 ডিগ্রি পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে আমার টেম্পারেচার বাড়বে কত মিনিট কত ডিগ্রি 2 ডিগ্রি তাহলে 30 থেকে 60 ডিগ্রি উঠতে আমার ডিগ্রির পার্থক্য কত 30 ডিগ্রি প্রতি মিনিটে উঠবে কত 2 ডিগ্রি তাহলে সময় লাগবে কত 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 সময় লাগবে 15 মিনিট ডান এই 60-এ উঠে মনে করো আবার 10 মিনিট চালাইলা নরমালি
তারপর কি করছো তুমি 60 থেকে এবার 100-তে উঠবে, ঠিক আছে? 100-তে উঠবে, তাহলে 100-তে 60 থেকে উঠতে গেলে কত সময় লাগছে, কত ডিগ্রি দেখো? 60 থেকে 100-তে পার্থক্য কত ডিগ্রি? 40, 40, তাই না? জি স্যার। এখন আমার মনে হলো যে না, এখন যেহেতু হাই টেম্পারেচার, এখানে আমি একটু টেম্পারেচার কম করে উঠাবো, অর্থাৎ প্রতি মিনিটে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট। তাহলে কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে বলো? 10 মিনিট স্যার। হ্যাঁ 100 মিনিট স্যার। 40 মিনিট। স্যার কটন পলিশটাকে একটু আলাদা হবে। আরে গাধা, কিন্তু কটন স্যার, পলিস্টার লাগবে কেন? স্যার। আমরা আসছে এখানে হলে স্কাউরিং করতে, এখানে কটন পলিস্টার কেন আসবে? দেখো স্যার 60 থেকে 100 তে 40 মিনিট 40 লাগবে। মিনিট, তাহলে প্রতি ডিগ্রিতে আমি 1 ডিগ্রি করে উঠালে 40 মিনিট লাগবে। আর যদি আমি প্রতি ডিগ্রিতে 2 ডিগ্রি করে উঠাই তাহলে আমার 20 মিনিট লাগবে। ক্লিয়ার? জি স্যার। আমি যত ডিগ্রি বাড়াবো, ওকে, তারপর এখানে কতক্ষণ রাখবো? 60 মিনিট। তাহলে এটা কতক্ষণ হবে? 60 মিনিট। ওকে, তারপর 60 মিনিট পর আমি কি করছি? ড্রেন করছি। 50 ডিগ্রিতে। এটা যদি তুমি চাও মেশিন দিয়ে নামাইতে পারো, তখন একইভাবে টাইম কাউন্ট হবে 100 থেকে 50 নামতে, অথবা তুমি যদি চাও এটা ম্যানুয়ালি নামবে। ওকে, তারপর কি করব আমরা? এটাকে 40-এ ওয়াশ করব এবং নিউট্রালাইজ করব। ওকে, তারপর এবং একই সাথে পারক্সাইড কিলিংও তুমি যদি চাও তাহলে 90-তে একটু দিয়ে পারক্সাইড কিলিংটা করে নিতে পারো। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে ফুল প্রসেস। বুঝে গেছে? এই ফ্যাক্টরি পিপল কই? ফ্যাক্টরি পিপল আছে? ডাইং এ আছে? ডাইং এ কে আছে? ফ্যাক্টরি পিপল? আমি আছি স্যার। হ্যাঁ, তুমি নিউট্রালাইজ করো কততে? কত ডিগ্রিতে? 70 স্যার। 70-তে করো। আর তোমার ওই যে পারক্সাইড রিমুভাল কখন করো? এটা কততে? আর স্যার 60 তে। 60-তে রিমুভ করে দাও। পারক্সাইড কিলার ইউজ করো না? কিলার জি স্যার পারক্সাইড কিলো। 60-তে কতক্ষণ? 20 মিনিট স্যার। আচ্ছা, ওকে, এই হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা, একটু হেরফের হতেই পারে। সো হোপফুলি সবাই বুঝেছো। জি স্যার। কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো। কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করো। স্যার হুম হ্যালো স্যার। বলো, শুনতে পাচ্ছ? স্যার নেট আপনি যে বললেন স্যার লাইট কালার, হ্যাঁ, ডার্ক লাইট কালার, তো লাইট কালার আর ডার্ক কালার আমরা কেমন কেমন করে বুঝবো? শেড পার্সেন্টেজ বলে না, 0.1 থেকে 1 পর্যন্ত সাধারণত লাইট কালার, 1 থেকে 2% পর্যন্ত সাধারণত ডার্ক কালার, 3 থেকে বেশি বা 2 থেকে বেশি এগুলোকে ডার্ক কালার বলা হয়। এটা কিসের উপর বেস করে? এটা ফেব্রিকের পার্সেন্টেজের উপর বেস করে। যদি 5 গ্রাম স্যাম্পল হয় তাহলে 1% শেড বলতে আমরা বুঝবো 5 এর 1/100, যত আসে তত। ঠিক আছে, পার্সেন্টেজটা নিচে চলে আসবে। যদি 2 হয় তাহলে 5 গুণন 2/100। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারলাম। ওকে, পটল ভাজি ডাল রান্না করতে বলছিল, ডাল রান্না করে নাই। এই ডাল পরে হবে, এদিক দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্ট। ঠিক আছে, স্কোয়ারিং এন্ড ব্লিচিং অফ কটন। এভরিথিং, কোনো জিজ্ঞাসা, কোনো আস্কিং থাকলে করতে পারো। টাইম নাই তোমাদের, হয়তো স্যার আবার এই ক্লাস। লেকচার শিট, হ্যাঁ বলো, স্যার লিখা। ক্যালকুলাস করে স্যার হ্যাঁ, বুঝি নাই, কও। স্যার লেকচার শিট স্যার। লেকচার শিট এলএমএস এ পাবা। এলএমএস এ যাও, জয়েন করো, দেখো ওখানে সব দেওয়া আছে। আজকের ডেট দেওয়া না স্যার? হ্যাঁ আজকের ডেট দেওয়া। হ্যাঁ, আজকের ডেটে পাবে। ঠিক আছে স্যার। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ওকে। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার।